প্রাচীন মিশরের গোপন রহস্য, পিরামিডের বাইরেও। গুপ্ত উত্তরাধিকারী। আমিনা আল-মানসুরি মহাপিরামিডের নিচে অন্ধকারময় চেম্বারে দাঁড়িয়েছিলেন। তার হৃদয় তীব্রভাবে ধুকপুক করছিল যখন তিনি ধীরে ধীরে দেয়ালে সূক্ষ্ম খোদাইগুলো খুঁজে পেতে শুরু করলেন। বাতাসে শতাব্দীর পর শতাব্দীর ধুলো জমে আছে, আর ইতিহাসের ভার তার কাঁধে চেপে বসেছিল। তিনি একজন পণ্ডিত, কিন্তু মনের গভীরে একজন অভিযাত্রীও ছিলেন। এই মুহূর্তটির জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, এই আবিষ্কারটি যা তার জীবনকে চিরতরে পরিবর্তন করে দেবে। কিন্তু যা কিছু তিনি পাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, এই আবিষ্কার তার কিছুই প্রস্তুত করতে পারেনি। যখন তিনি পাথরের মধ্যে জমে থাকা মাটির স্তরগুলো সরাচ্ছিলেন, তার আঙুল কিছু ঠান্ডা অনুভব করল যা পার্শ্ববর্তী শিলার তুলনায় অনেকটাই আলাদা। একটি ছোট কিন্তু অত্যন্ত সূক্ষ্ম সোনালী নেকলেসটি পৃথিবী থেকে বেরিয়ে আসল। তিনি এটি নিবিড়ভাবে পরীক্ষা করলেন, তার শ্বাস ধরে গেল। এর খোদাই করা ডিজাইনটি অদ্বিতীয় ছিল। এটি একটি রাজকীয় প্রতীক, একটি চিহ্ন যা মিশরের হারানো রাজবংশের সাথে সম্পর্কিত, যেটি শতাব্দী আগে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছিল। এই নেকলেসটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী, শুধুমাত্র ঐতিহাসিক গুরুত্ব রাখে না। এটি তাকে একটি রক্তের সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছিল যা তিনি কখনো কল্পনাও করেননি, একটি সম্পর্ক যা মিশরের ফারাওদের সাথে ছিল। তার মনে কল্পনার ঘূর্ণি চলছিল যখন অক্ষরগুলো একে একে মিলতে শুরু করল। আমিনা, যে সাধারণ মানুষের সন্তান ছিলেন, তাকে সবসময় বলা হয়েছিল যে তার পরিবারের মিশরের প্রাচীন রাজকীয়দের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই আবিষ্কার, নেকলেসটি, গোপন চেম্বারটি, এটি অন্যরকম কিছু ইঙ্গিত দিচ্ছিল। তিনি একটি শীতল অনুভূতি তার মেরুদণ্ডে অনুভব করলেন। এটি কি সত্যি হতে পারে? তিনি কি রাজকীয় পরিবার, হারানো এক রক্তের সম্পর্কের সাথে যুক্ত হতে পারেন, যা সময়ের গভীরে লুকিয়েছিল? এখন চেম্বারটি আরও গরম অনুভূত হচ্ছিল, দেয়ালগুলো তার চারপাশে ধীরে ধীরে চাপ তৈরি করছিল। যখন তিনি নেকলেসটির দিকে তাকালেন, তখন হঠাৎ একটা ছায়া তার পিছনে চলাচল করল, এত সূক্ষ্মভাবে যে তিনি প্রায় এটিকে আলোর ফাঁক মনে করতেন। কিন্তু তারপর তিনি শুনলেন সবচেয়ে অদ্ভুত শ্বাসরোধের শব্দ, কিছু নিঃশব্দ নিঃশ্বাস, তার দৃষ্টির বাইরে। আমিনার পালস দ্রুত হয়ে উঠল। তিনি ঘুরে তাকালেন, কিন্তু চেম্বারটি খালি ছিল, কেবলমাত্র প্রাচীন খোদাই এবং চমৎকার নীরবতা তাকে ঘিরেছিল। কিন্তু সেই ফিসিসানো শব্দটি, এটি স্পষ্ট ছিল। এটি এমন একটি কণ্ঠ ছিল যা তাকে তিনি চেনেন, এমন একটি কণ্ঠ যা তার দুঃস্বপ্নে বহুবার এসেছে। তাকে মৃত মনে করা হয়েছিল, যে ব্যক্তি তিনি মনে করেছিলেন অনেক বছর আগে তার পেছনে ফিরে আসা ছিল, এবং যিনি বিশ্বাস করতেন যে তিনি চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেছেন। কেউ, যিনি তার সব পদক্ষেপ অনুসরণ করে আসছিলেন, যেখান থেকে তার গবেষণা তাকে প্রথমবারের মতো স্ফিংসের কাছে নিয়ে এসেছিল। এই উপলব্ধি তাকে বিদ্যুৎ চমকানোর মতো আঘাত করল। এই নিদর্শনটি শুধুমাত্র অতীতের এক স্মৃতি নয়। এটি একটি গভীরতর রহস্যের চাবি, একটি রহস্য যা তার মৃত আত্মীয় রক্ষা করে আসছিল বহু দশক ধরে। কিন্তু কেন? এবং এখন এর মানে কি? যত সেকেন্ডগুলো দীর্ঘ হতে থাকল, আমিনার গলার পশমের মতো অনুভূতি তৈরি হল। তিনি যে সত্যটি আবিষ্কার করেছিলেন, তা শুধুমাত্র এক ঐতিহাসিক খোঁজ নয়। এটি একটি বিপজ্জনক এবং নিখোঁজ উত্তরাধিকার। এবং যে ব্যক্তি তাকে ছায়া থেকে পর্যবেক্ষণ করছিল, সে শুধুমাত্র ইতিহাস উন্মোচন করতে আগ্রহী ছিল না, সে এটি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। এই গুপ্ত উত্তরাধিকারী, তার অতীতের সেই ব্যক্তি, কি সত্যিকারের মিশরের রাজকীয় রক্তের উত্তরাধিকারী হতে পারে, যে হারানো এক সিংহাসন পুনরুদ্ধারের জন্য প্রস্তুত ছিল? নাকি এখানে কিছু আরও অন্ধকার এবং ভীতিপ্রদ বিষয় রয়েছে, যা আমিনার জীবনকে হুমকির মুখে ফেলবে এবং তার বংশধরের সব বিশ্বাসের ভিত্তি ভেঙে ফেলবে? অবশেষে আমিনা নেকলেসটি তার হাতে তুলে নিয়ে বুঝতে পারলেন, তিনি আর কেবল একজন প্রত্নতত্ত্ববিদ নন, তিনি একটি অনেক বড়, অনেক বেশি বিপজ্জনক কাহিনীর অংশ হয়ে উঠেছেন, এবং এর শেষ মিশরের ইতিহাসকে চিরকাল পরিবর্তন করতে পারে। নিষিদ্ধ সমাধি। রাজাদের উপত্যকায় সূর্য ওঠার আগেই প্রফেসর ল্যাংডন প্রথমবারের মতো প্রাচীন মানচিত্রটি দেখলেন, যার প্রান্তগুলি সময়ের সাথে ক্ষয়ে গিয়েছিল, কালি যেন ভূতের লেখা হয়ে গিয়েছিল। তিনি এটি খুঁজে পেয়েছিলেন একটি অজ্ঞাত পুরনো পাণ্ডুলিপির সংগ্রহে, যা একটি ধুলোময় কোণায় লুকানো ছিল একটি ব্যক্তিগত সংগ্রহে। কিন্তু যেমনই তিনি তার আঙুল দিয়ে নরম পার্চমেন্টটি স্পর্শ করলেন, তেমনই এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। এটি সাধারণ মানচিত্র নয়। এটি একটি অজানা সমাধির চিত্র ছিল, যা এমন সব চিহ্ন দিয়ে চিহ্নিত ছিল যা ইতিহাসে হারিয়ে গিয়েছিল, যা উপত্যকার গভীরতম স্থানে নিয়ে যাচ্ছিল। ল্যাংডনের পালস দ্রুত চলে গেল যখন তিনি মনোযোগ সহকারে মানচিত্রটি অধ্যয়ন করতে শুরু করলেন। তার প্রশিক্ষিত চোখ প্রতিটি সূক্ষ্ম বিবরণ ধরতে সক্ষম হয়েছিল, তারা কোথায় কোথায় ছিল, গোপন সমাধির পথ, এবং সেই প্রাচীন ফারাওর অবিস্মৃত উল্লেখ, যার অস্তিত্ব মিশরের অফিসিয়াল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছিল। এটি ছিল সেই মহামূল্য আবিষ্কার, একটি জীবনের আবিষ্কার। তিনি তৎক্ষণাৎ তার বিশ্বস্ত সহকর্মী সেলেনাকে ডেকে নিলেন, যিনি এক অনন্য প্রত্নতাত্ত্বিক,
এবং প্রাচীন মিশরের রহস্যের প্রতি তার আগ্রহ ছিল। তারা একসঙ্গে বহু বছর ধরে কাজ করছিল, শতাব্দীর পর শতাব্দী ধরে চাপা পড়া গুপ্তধন ও রহস্য উদ্ঘাটন করছিল। কিন্তু এটি ছিল ভিন্ন। এই সমাধি কেবল একটি ধনসম্পত্তি বা জাদুকরী বস্তু নয়, এটি একটি সমগ্র সভ্যতার হারানো ইতিহাসের ইঙ্গিত দিচ্ছিল, একটি ইতিহাস যা সবকিছু পরিবর্তন করে দিতে পারে। তারা রাজা উপত্যকায় যাত্রা শুরু করল, সমাধি এবং কক্ষের জটিল পথিক্রমে প্রবেশ করল, গোপন প্রবেশ পথ খুঁজে পেতে। তারা যখন মাটির মধ্যে আরও গভীরে খুঁড়ছিল, সেলেনার তীক্ষ্ণ মন কিছু এমন একটি বস্তু চিন্তা করল যা ল্যান্ডন লক্ষ্য করেনি। সমাধির সিল করা দরজার নিচে ছিল একটি অদ্ভুত চিহ্ন, পাথরে খোদাই করা, যা একটি প্রাচীন সতর্কবার্তা ছিল। এটি ছিল মৃত্যু চিহ্ন, যা সেই ব্যক্তিরা রেখে গিয়েছিল যারা সমাধির অভিশাপের ভয় পেয়েছিল। তবে ল্যান্ডন মোটেও দ্বিধাগ্রস্ত ছিল না। মিশরের গোপন সত্যগুলির প্রতি তার আকর্ষণ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কোনো ভয় বা সংশয় ছাড়াই। এটি ছিল তার জীবনের মুহূর্ত, এটি ছিল তার উত্তরাধিকার। কাঁপতে কাঁপতে তিনি শেষ শিলটি ভেঙে ফেলার পর সমাধির ভারী পাথরের দরজা একসাথে খোলার শব্দ করল। ভেতরের বাতাস শতাব্দীকাল ধরে ছোঁয়া না হওয়া ধুলায় পূর্ণ ছিল, এবং প্রাচীন পচনশীলতার হালকা গন্ধ তাদের শ্বাসে প্রবাহিত হচ্ছিল। তারা ভেতরে প্রবেশ করল, তাদের মশালের হালকা আলো দেবতা ও ফারাওদের মূর্তি এবং সোনালী স্মৃতিচিহ্নের ঝলকগুলো প্রদর্শন করছিল। কিন্তু কিছুটা অদ্ভুত লাগছিল, কিছুটা শান্ত, যেন সমাধিটি নিজে শ্বাসরোধ করছিল। আর তারপর তা ঘটল। যতই তারা সমাধির গভীরে প্রবেশ করছিল, বাতাসে একটি অদ্ভুত পরিবর্তন ঘটল, একটি কম্পন যা দেয়ালের ভেতর দিয়ে প্রতিধ্বনিত হতে শুরু করল। সেলেনার চোখ বিস্ময়ে প্রশস্ত হয়ে উঠল, কিন্তু তার কিছু বলার আগেই সমাধির কেন্দ্র থেকে এক অদ্ভুত চকমক করা আলো বিস্ফোরিত হয়ে উঠল। আর তখনই ল্যান্ডনের হাত একটি ছোট, সঠিকভাবে খোদাই করা মূর্তির দিকে চলে গেল, যা একটি বেদির উপরে রাখা ছিল, যার চোখ ছিল ক্ষতিকর উদ্দেশ্যে জ্বলজ্বলে। সেই মুহূর্তে অভিশাপটি মুক্তি পেল। তাদের নিচের মাটি তীব্রভাবে কাঁপতে শুরু করল, এবং দেয়ালগুলো যেন তাদের দিকে এগিয়ে আসছিল। আলো তীব্র হতে থাকল, আগুনের মতো উজ্জ্বল হয়ে উঠল, তারপর অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। ল্যান্ডনের হৃৎপিণ্ড দ্রুত ঢুকছিল, তবে সেলেনা, যে বরাবরই একরকম স্থির প্রকৃতির ছিল, ইতিমধ্যে চারপাশে তাকাচ্ছিল, তার মুখে আতঙ্কের ছাপ ছিল। কিছু ভুল ছিল, গভীর কিছু ভুল। বাতাসে এক ধরনের ভয়ের অনুভূতি তৈরি হয়েছিল, এবং ল্যান্ডন অনুভব করছিল তার মেরুদণ্ডে একটি ঠান্ডা ঝলকানি। সমাধিটি শতাব্দী ধরে অব্যবহৃত ছিল, কিন্তু এখন এটি জীবিত হয়ে উঠছিল, যেন এটি তাদের শ্বাস বন্ধ করে দিচ্ছিল যারা এর ঘুম ভেঙেছিল। সেলেনা মাটিতে লুটিয়ে পড়ল, তার বুক চেপে ধরে। ল্যান্ডন দ্রুত তার পাশে ছুটে গেল, তার মন দ্রুত চিন্তা করতে থাকল। তারা কি মুক্তি দিয়েছিল? অভিশাপ, যা একসময় নিদ্রিত ছিল, এখন পুরোপুরি জেগে উঠেছিল, এবং এটি যেন তার প্রথম শিকারকে দাবি করছিল। সেলেনার চোখ মেঘলা হয়ে উঠল, তার মুখের আলো ম্লান হতে শুরু করল। তার শেষ শব্দ ছিল এক চেপে রাখা ফিসফিসানি, আমরা এখানে আসা উচিত ছিল না। ল্যান্ডন কোনো প্রতিক্রিয়া জানানোর আগেই সেলেনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার দেহ পাথরের মেঝেতে নিস্তেজ হয়ে পড়েছিল, এবং অভিশপ্ত সমাধিটি আবার শান্ত হয়ে উঠল, যেন কিছুই ঘটেনি। ল্যান্ডনের মন অসাড় হয়ে গেল। তিনি মৃত্যুর সাক্ষী হয়েছেন, কিন্তু এটি ছিল ভিন্ন। সেলেনা চলে গেল, সময়ের চেয়েও পুরনো কোনো শক্তির দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল। মানচিত্র, সমাধি, অভিশাপ, এটি সবই সত্য ছিল। আর এখন ল্যান্ডন একা ছিল, তার কর্মকাণ্ডের বোঝা এবং এই ভীতিকর উপলব্ধির সঙ্গে যে সে এমন এক বিপজ্জনক রহস্য জাগিয়ে তুলেছে যা সে কখনো কল্পনা করতে পারেনি। তিনি সমাধি থেকে পালিয়ে গেলেন, অভিশাপের রোষ থেকে বাঁচতে চাইছিলেন। কিন্তু যখন তিনি বাইরে বেরিয়ে এলেন, তখন বুঝতে পারলেন যে তিনি একমাত্র ব্যক্তি নন যে পরিণতির মুখোমুখি হবে। সেলেনার হারানো কন্যা, আমিরা, তাদের আবিষ্কারগুলোর প্রতি নজর রাখছিল ছায়ায়, এবং যখন সে তার মায়ের দুঃখজনক পরিণতির কথা জানতে পারল, তখন প্রকৃত যাত্রা শুরু হল। আমিরা, একজন তীব্র এবং দৃঢ় মনোবল সম্পন্ন নারী, যিনি গোপনে ন্যায়বিচারের জন্য তর্স করে থাকেন, প্রতিজ্ঞা করল সেলেনার মৃত্যুর পেছনের পুরো সত্য উদ্ঘাটন করতে, এবং যারা সমাধির অভিশাপ মুক্তি দিয়েছে, তাদের প্রতিশোধ নিতে। কিন্তু যখন সে আরও গভীরে খোঁজ শুরু করল, তখন সে শুধুমাত্র সেলেনার মৃত্যুর কারণই খুঁজে পেল না, বরং সে এমন একটি ষড়যন্ত্র উন্মোচন করতে শুরু করল যা মিশরের প্রাচীন সভ্যতার গোড়ার দিকে ফিরে যায়, একটি ষড়যন্ত্র যা সবকিছু ধ্বংস করতে পারে, যা ল্যান্ডন এবং সেলেনা এতদিন ধরে পরিশ্রম করেছিল। সময় জুড়ে ভালোবাসা। এটি শুরু হয়েছিল একটি ফিসফিসানির মতো, একটি কণ্ঠ, নরম এবং দূরবর্তী, তার নাম ডেকে উঠছিল। প্রথমে সে এটিকে মানসিক প্রতারণা মনে করেছিল, তার দীর্ঘ সময়ের গবেষণার একটি পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু রাত যত গড়াতে থাকে, স্বপ্নগুলো তত বেশি জীবন্ত হয়ে ওঠে। সে তাকে দেখেছিল, নেফারতিতি, সুন্দর এবং রহস্যময় রানী, তার রাজকীয় উপস্থিতি মহলগুলির বিশাল হলগুলিকে পূর্ণ করছিল,
তার দৃষ্টি ছিল মন্ত্রমুগ্ধকারী এবং দুঃখী। সে তার স্পর্শ অনুভব করেছিল, তার শ্বাস তার ত্বকে, যদিও সে ছিল তার সময় থেকে হাজার হাজার বছর দূরে। এবং প্রতিটি স্বপ্নে ছিল এক ধরনের তাড়াহুড়া, যেন সে তাকে কিছু বলতে চাচ্ছিল, কিছু যা তাকে বুঝতে হবে, যতটা দ্রুত সম্ভব, যদি সে আরেকটু দেরি না করে। নেফারতিতির প্রতি তার আসক্তি বাড়তে থাকলে শ্বেত তার গবেষণায় আরও গভীরভাবে নিমজ্জিত হল, প্রাচীন পাণ্ডুলিপি পড়তে শুরু করল, হায়ারোগ্লিফগুলি ডিকোড করতে লাগল এবং সে রাজকীয় নিদর্শন বিশ্লেষণ করতে থাকল, যা একসময় নেফারতিতির ছিল। সে আবিষ্কার করল যে নেফারতিতির শাসনকাল রহস্যময় ছিল, ইতিহাসবিদরা নিশ্চিত ছিলেন না তার কি হয়েছিল যখন তার স্বামী ফারাও আখেনাতেন মারা যান। কেউ কেউ বিশ্বাস করেছিল যে সে ইতিহাস থেকে হারিয়ে গিয়েছিল, অন্যরা অনুমান করেছিল যে সে গোপনে শাসন করেছিল, কিংবা হয়তো আখেনাতেনের মৃত্যুর পর নিজেই ফারাও হিসেবে শাসন করেছে। কিন্তু প্রাচীন সমাধির সবচেয়ে গভীর কোণগুলিতে শ্বেত এমন কিছু আবিষ্কার করল যা আরও বেশি আকর্ষণীয় ছিল, একটি হারানো চিঠি, যা নিজেই নেফারতিতির সিল দিয়ে সিলমোহরিত ছিল, রাজকীয় স্ক্রোলগুলির মধ্যে লুকানো। চিঠিটি এক প্রাচীন ভবিষ্যৎবাণী সম্পর্কে কথা বলছিল, যা নেফারতিতির আত্মাকে একটি ভবিষ্যৎ সময়ে এবং এক পুরুষের সাথে যুক্ত করেছিল, যে এই মহিলার উত্তরাধিকারী শক্তি বুঝতে পারবে। শ্বেত হতবাক হয়ে গেল। সংযোগটি অস্বীকারযোগ্য ছিল। চিঠিটি, যদিও হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল, মনে হচ্ছিল যেন তার জন্য লেখা হয়েছিল। তাকে ঠিক কিভাবে জানাল সে জানত না, কিন্তু সে ছিল সেই ব্যক্তি যার নাম নেফারতিতি তার স্বপ্নে ডেকে থাকত। তবে যত বেশি সে তার অতীতের সম্পর্কে জানত, তত বেশি প্রশ্ন উঠছিল, কেন এই ভবিষ্যৎবাণীটি গোপন রাখা হয়েছিল। নেফারতিতির সাথে তার সম্পর্কের মধ্যে এমন কি গুরুত্বপূর্ণ ছিল, যা এত বছর ধরে গোপন রাখা হয়েছিল। এটাই ছিল সেথের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে তার অনেক রাতের সেশনগুলির মধ্যে একটিতে, যে সময়ে সে তাকে দেখেছিল, লেইলা। সে ছিল একজন গ্র্যাজুয়েট ছাত্র, মিশর বিজ্ঞানে পড়াশোনা করছিল, তার গাঢ় চোখগুলো ছিল বুদ্ধিমত্তা এবং কৌতূহলে ভরা, তার চুল এক গোছায় বাঁধা। তাদের সাক্ষাৎটি ছিল দুর্ঘটনাবশত, অন্তত প্রথমে যেমন মনে হয়েছিল। সে এসেছিল প্রাচীন মিশরীয় দাফন রীতির উপর একটি নির্দিষ্ট বই পর্যালোচনা করতে, এবং ভাগ্যের মতো এটি ছিল সেই বই যা সেথ পড়ছিল। তারা বিনয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছিল, কিন্তু কিছু ছিল যা সেথের হৃদয়কে দ্রুত গতিতে চলাচল করাতে শুরু করেছিল। যতই তারা নেফারতিতি এবং তার রহস্যময় হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছিল, সেথ লক্ষ্য করল যে লেইলার চেহারাটি তার স্বপ্নের রানী নেফারতিতির সাথে অবিশ্বাস্যভাবে মেলে। তার বৈশিষ্ট্যগুলো ছিল চমৎকারভাবে সাদৃশ্য, উচ্চ গালের হাড়, সুশৃঙ্খল ভঙ্গি, এবং একই ধরনের তীক্ষ্ণ দৃষ্টি, যা যেন তার মধ্য দিয়ে সরাসরি তাকিয়েছিল। তার শ্বাস আটকিয়ে গেল, এবং এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। লেইলাও অবাক হয়েছিল। সে অস্বস্তি বোধ করছিল সেথের গভীর দৃষ্টির নিচে, এবং এমন এক অদ্ভুত সংযোগ অনুভব করছিল যা সে ব্যাখ্যা করতে পারছিল না, একটি আকর্ষণ, যেন তারা আগে কখনো একে অপরকে দেখেছিল। সে মিশর বিজ্ঞানে আকৃষ্ট ছিল যতদিন সে মনে করতে পারত, প্রায়শই তার প্রাচীন ইতিহাস পড়তে গিয়ে ডেজা-ভু অনুভব করত, যেন এটি তার নিজস্ব অতীতে ছিল। তবে সে কখনো কল্পনা করেনি যে এটি তাকে এই মুহূর্তে নিয়ে আসবে, একজন পুরুষের সামনে দাঁড়িয়ে, যে তার সেই ইতিহাসের সত্তা মনে হচ্ছিল। যতই তাদের বন্ধুত্ব গভীর হতো, ততই তাদের অনুভূতিও বৃদ্ধি পেত। তাদের রাতের দীর্ঘ আলোচনা উত্তপ্ত বিতর্কে পরিণত হয়েছিল, তারপর একসময় একে অপরকে বোঝার শান্ত মুহূর্তে। তারা শুধু ঐতিহাসিক তথ্য আবিষ্কার করেনি, তারা একটি সম্পর্ক আবিষ্কার করেছিল যা সময়ের অতীতেও চলে গিয়েছিল। শ্বেত অনুভব করছিল যেন সে সবসময় লেইলাকে চিনত, যে তাদের সম্পর্কটি ছিল কোন সাধারণ ঘটনা নয়। তার উপস্থিতিতে সে আর কেবল নেফারতিতির জীবন অধ্যয়ন করছিল না, সে অনুভব করছিল যেন সে নিজেই তা জীবন্ত করছে। কিন্তু যখন তাদের সম্পর্ক আরও গভীর হয়, তখন বিপদও বাড়তে থাকে। শ্বেত এবং লেইলা আবিষ্কার করল যে তারা একমাত্র ব্যক্তি নয় যারা প্রাচীন ভবিষ্যৎবাণী সম্পর্কে জানত। একটি গোপন সোসাইটি, যা মিশরের প্রাচীন রক্তবীজগুলো রক্ষা করার জন্য কাজ করছিল, তারা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। তারা জানত যে সেথ, লেইলা এবং নেফারতিতির মধ্যে একটি সম্পর্ক রয়েছে, এবং তারা কিছুতেই তা গোপন রাখার চেষ্টা করছিল। যতই সেথ এবং লেইলা একে অপরের কাছাকাছি আসছিল, তাদের ভালোবাসা ছিল সেই চাবি যা নেফারতিতির হারিয়ে যাওয়ার এবং প্রাচীন ভবিষ্যৎবাণীর সত্য উদ্ঘাটন করতে সাহায্য করছিল। তবে প্রতিটি উন্মোচনের সাথে তারা এক ভীতিকর প্রশ্নের সম্মুখীন হয়, তাদের ভালোবাসা কি সত্যি একটি আশীর্বাদ, নাকি এটি একটি অভিশাপ যা ইতিহাসের অন্ধকার ভুলগুলো পুনরায় ঘটাতে চায়। যতই তারা জানতে থাকে, ততই এটি পরিষ্কার হয়ে ওঠে যে সেথ এবং লেইলা শুধুমাত্র একটি ইতিহাসের অংশই নয়, তারা ছিল সেই চক্রের অংশ যা হাজার হাজার বছর ধরে চলছিল, একটি চক্র যা সময়ের বালিতলে লুকিয়েছিল। প্রশ্নটি আর শুধু ছিল না যে তারা নেফারতিতির সত্য জানাবে কিনা। এটি ছিল, তারা কি সেই শক্তির সাথে বেঁচে থাকবে যারা এটি চিরকাল গোপন রাখতে চায়। তাদের অনুসন্ধানের চূড়ান্ত মুহূর্তে, যখন তারা নেফারতিতির হারানো সমাধিটি আবিষ্কার করল,
তারা বুঝতে পারল যে ভবিষ্যৎবাণীটি সবসময় সত্য ছিল। শেথ এবং লেইলা শুধু রানীর অতীতের সাথে সম্পর্কিত ছিল না, তারা ছিল সেই চাবি যা তার আত্মাকে পৃথিবী থেকে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজন ছিল। কিন্তু সেই সত্যের মূল্য তাদের জীবন চিরকাল পরিবর্তন করে দিবে, এবং তারা ভালোবাসা এবং ভবিষ্যৎ, অতীত এবং ভবিষ্যৎকে বেছে নিতে বাধ্য হবে। তারা কি নেফারতিতির আত্মাকে মুক্তি দিতে পারবে, না তারা মিশরের অভিশপ্ত ইতিহাসের পরবর্তী অধ্যায় হয়ে উঠবে? ফারাওয়ের গোপন রহস্য। কিং ওসিরিস একটি নাম যা মিশরের ভূমিতে শ্রদ্ধা এবং ভয়ের সাথে উচ্চারণ করা হতো, যদিও বেশিরভাগ মানুষ বিশ্বাস করেছিল যে তার গল্প ৩,০০০ বছর আগে শেষ হয়ে গেছে। প্রাচীন পাণ্ডুলিপি এবং রাজকীয় রেকর্ডে বলা হয়েছিল যে তিনি তার ক্ষমতার শীর্ষে অকাল মৃত্যু বরণ করেন, একটি রাজত্বের সমাপ্তি যা অতুলনীয় ধনসম্পদ এবং বিজয়ের দ্বারা চিহ্নিত ছিল। কিন্তু সত্যি, যা সময়ের বালি তলায় লুকানো ছিল, তা ছিল আরও জটিল এবং আরও বিপজ্জনক, যা কোনো ইতিহাসবিদ কল্পনাও করতে পারেনি। এটি একটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে আবিষ্কৃত হয়। রাচেল ফোর্ড, একজন অভিজ্ঞ প্রত্নতাত্ত্বিক এবং মিশরবিদ, তার সর্বশেষ খননের কাজ করছিলেন থেবসের কাছাকাছি একটি অল্প পরিচিত মন্দিরের ধ্বংসাবশেষে। তিনি এবং তার দল হারানো রাজকীয় পরিবারগুলির চিহ্ন খুঁজছিলেন, কিন্তু তারা যা খুঁজে পেয়েছিল তা ছিল একটি প্রাচীন পাথরের খোদাই, যা বয়সের কারণে প্রায় অচেনা হয়ে গিয়েছিল। রাচেল সাবধানে এর পৃষ্ঠ পরিষ্কার করতে থাকলে প্রতীকগুলি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। এটি শুধু ওসিরিসের মৃত্যুর একটি রেকর্ড ছিল না, বরং একটি সতর্কতা ছিল। খোদাইকৃত ট্যাবলেটটি প্রকাশ করেছিল যে ওসিরিস তার নিজের মৃত্যু মিথ্যা বলে ঘোষণা করেছিল, একটি ভবিষ্যৎবাণী থেকে পালানোর জন্য, যা তার রাজবংশের পতন এবং মিশরের ধ্বংসের কথা বলেছিল। যতই সে প্রাচীন স্ক্রিপ্টটি বিশ্লেষণ করছিল, ততই এক শীতল উপলব্ধি তাকে আঘাত করল। ওসিরিস যুদ্ধক্ষেত্রে মারা যাননি, এবং তিনি প্রাকৃতিক কারণে নিহত হননি। রাজা একটি বড় প্রতারণা রচনা করেছিলেন, তার মৃত্যু মিথ্যা করে জনসাধারণের চোখ থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। তিনি কি লুকাচ্ছিলেন, এবং তাকে এমন এক চরম পদক্ষেপ নিতে কি বাধ্য করেছিল? রাচেলের উত্তেজনা দ্রুত অস্বস্তিতে পরিণত হল যখন সে রাজকীয় সমাধি থেকে আরও কিছু নিদর্শন খুঁজে পেল, একটি সোনালী মাস্ক যা রাজা জীবিত থাকাকালীন পড়েছিলেন, এবং কিছু রহস্যময় স্ক্রোল। প্রতিটি আবিষ্কার একটি নতুন রহস্যের দিকে ইঙ্গিত করেছিল, একটি নতুন সূত্র যা রাচেল যে অন্ধকারটি আশা করেছিলেন তার থেকে অনেক গভীর। এটি স্পষ্ট ছিল যে ওসিরিস একটি গোপনীয়তা রক্ষা করতে অতি বৃহৎ পদক্ষেপ নিয়েছিলেন, এমন একটি গোপনীয়তা যা এতই গভীর ছিল যে এটি তার অস্তিত্বকেই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যেত। তার এই সমস্যার প্রতি বাড়তে থাকা আসক্তি তাকে গ্রাস করে ফেলেছিল। তিনি কায়রোতে যাত্রা করেছিলেন, ব্যক্তিগত সংগ্রহের সন্ধান করেছিলেন, এবং ধুলোময় আর্কাইভগুলিতে খুঁজে দেখেছিলেন যে কিছু তথ্য থাকতে পারে যা ওসিরিসের ভাগ্য নিয়ে কিছুটা আলোকপাত করবে। তবে যতই তিনি খুঁজে পেয়েছিলেন, ততই তিনি বুঝতে পারছিলেন যে কেউ আরেকজনও সেই সত্য খুঁজছে, কেউ যিনি এটিকে চিরকাল গোপন রাখতে কিছুতেই থামবে না। রাচেলের বড় আবিষ্কারটি আসে যখন তিনি জানতে পারেন যে একটি গোপন সোসাইটি, শক্তিশালী অভিজ্ঞানীদের একটি গোষ্ঠী, যারা একসময় ওসিরিসের আদালতে সেবা করেছিলেন, তারা সবসময় তার পেছনে ছিল। এই মানুষগুলি, যারা ছায়ায় কাজ করছিল, তারা গভীরভাবে ওসিরিসের সাথে যুক্ত ছিল এবং তার রেখে যাওয়া উত্তরাধিকারীকে রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তবে তাদের উদ্দেশ্যগুলি একেবারেই পরিষ্কার ছিল না। এই বংশধররা আধুনিক পৃথিবীতে বিশাল আর্থিক এবং রাজনৈতিক নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছিল, এবং এখন তারা রাচেলকে নজর রাখছিল। তাদের প্রতিটি পদক্ষেপ গোপনীয়তায় আবৃত ছিল, তাদের চোখ সবসময় পুরস্কারের দিকে ছিল, সেই রহস্যময় ধন যা ওসিরিস তার অদৃশ্য হয়ে যাওয়ার আগে লুকিয়ে রেখেছিল। রাচেল যখন আরও গভীরে খুঁজতে থাকে, সে নিজেকে এক প্রতারণা এবং ষড়যন্ত্রের জালে আটকে যেতে দেখেছিল। ওসিরিস কি রেখে গিয়েছিল? বলা হয়েছিল যে এটি ছিল একটি অমূল্য ধন, একটি আধ্যাত্মিক বস্তু যা ইতিহাসের গতিপথ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ধারণ করেছিল। যতই রাচেল সত্যের গভীরে পৌঁছতে লাগল, ততই সে বুঝতে পারল যে সে কেবল প্রাচীন ইতিহাস উন্মোচন করছে না, সে একটি আধুনিক ক্ষমতার সংগ্রামের জগতে প্রবেশ করছিল, যেখানে জাতির ভবিষ্যৎও অস্বীকার করা যাবে না যদি ওসিরিসের গোপনীয়তা উন্মোচিত হয়। তার এই আসক্তি তাকে আলেক গ্রান্টের সাথে একটি সাক্ষাতে নিয়ে আসে, একজন মনোমুগ্ধকর এবং রহস্যময় ইতিহাসবিদ, যিনি গোপন অভিজ্ঞানীদের সাথে সম্পর্কিত ছিলেন। তিনি নিজেকে একজন মিত্র হিসেবে পরিচয় দিয়ে রাচেলকে এক্সক্লুসিভ সংস্থান এবং গোপন তথ্য সরবরাহ করার প্রস্তাব দেন যা তাকে রহস্য সমাধান করতে সাহায্য করতে পারে। তবে যখন তাদের পেশাদার সম্পর্ক ব্যক্তিগত দিকে প্রবাহিত হতে থাকে, রাচেল সন্দেহ করতে শুরু করেছিল যে আলেকের নিজস্ব একটি এজেন্ডা ছিল, একটি বিপজ্জনক এজেন্ডা যা তার আবিষ্কৃত গোপনীয়তাগুলির সাথে সম্পর্কিত ছিল। রাচেলের জীবন একটি বিপজ্জনক মোড়ে চলে যায় যখন সে শেষ খণ্ডটি আবিষ্কার করে, একটি গোপন কক্ষ যা মন্দিরের গভীরে লুকানো ছিল। ভিতরে সে একটি সোনালী সার্কফ্যাগাস খুঁজে পায়, যার ঢাকনা ওসিরিসের নিজস্ব খোদাই করা ছিল। কিন্তু যখন রাচেল সার্কফ্যাগাসটি খোলে, এক ঝলক পুরানো স্মৃতি তার মনে ভিড়ে যায়, প্রাচীন রাজা কিভাবে ক্ষমতায় আসেন এবং কিভাবে তার ভবিষ্যৎবাণী থেকে বাঁচতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন।
চূড়ান্ত উন্মোচন ছিল একটি চিঠিতে, ওসিরিসের নিজের লেখা। চিঠিতে ওসিরিস তার ভবিষ্যৎবাণীকে নিয়ে তার ভয়ের কথা বলেছেন, যা মিশরের পতন ভবিষ্যৎবাণী করেছিল এক গোপন উত্তরাধিকারীর হাতে, একটি ছেলে যাকে গোপন এক প্রেমিকা থেকে জন্ম দেওয়া হয়েছিল, যে একদিন রাজ্যকে উচ্ছেদ করতে উঠবে। তার রাজবংশকে রক্ষা করার জন্য ওসিরিস তার মৃত্যু মিথ্যা করে এবং তার প্রকৃত উত্তরাধিকারীকে একটি শক্তিশালী বস্তু দিয়ে বিশ্বাস করে, যা ইতিহাসের গতিপথকে তার ইচ্ছামতো বাঁকাতে সক্ষম ছিল। কিন্তু এর একটি শর্ত ছিল, এই বস্তুটির ক্ষমতা ছিল পৃথিবীকে বাঁচাতে বা ধ্বংস করতে, যার হাতে এটি পড়বে তার উপর নির্ভর করে। রাচেল স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল, চিঠির ভার তার উপর চাপিয়ে পড়ছিল। সে আর কেবল একজন ইতিহাসবিদ ছিল না, প্রাচীন ইতিহাস আবিষ্কার করছে। এখন সে একটি বৈশ্বিক ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিল, যেখানে প্রতিটি পদক্ষেপে তার বিপরীতে শক্তি চলছে। ওসিরিসের রক্তবীজ এখনও রয়েছে, আধুনিক বিশ্বের শক্তিশালী অভিজ্ঞানীদের মধ্যে লুকানো, এবং তার মধ্যে কেউ উঠে আসবে সেই বস্তুটি দাবি করতে এবং ভবিষ্যৎবাণীটি পূর্ণ করতে। কিন্তু কে? এবং এর মানে তার জন্য কি? রাচেল যখন সময়ের সাথে দৌড়াচ্ছিল, তখন সে বুঝতে পারল যে সবকিছু বাঁচানোর বা ধ্বংস করার চাবি সেই ব্যক্তির হাতে ছিল, যে প্রথমে সেই বস্তুটি খুঁজে বের করবে। প্রশ্নটা ছিল না কেবল ওসিরিসের গোপনীয়তা সম্পর্কে, এটি ছিল তার ভূমিকা, যা একটি বিপর্যয়কর ঘটনা প্রতিরোধ করার জন্য, যা মানবজাতির ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। শেষে ওসিরিসের মৃত্যুর এবং সে যে ভবিষ্যৎবাণীটি এড়ানোর চেষ্টা করেছিল, তার সত্যি একদম উন্মোচন হয়ে গেল, এবং এর শক্তি সবকিছু উন্মোচন করতে পারত, পরিবারের গোপনীয়তা, বৈশ্বিক ক্ষমতার সংগ্রাম, এমনকি রাচেলের নিজের পরিচয়। বস্তুটির জন্য যুদ্ধ শুরু হতে চলেছে, এবং রাচেল এখন এর মধ্যে ছিল, দুইটি জগতে আটকে, একটি প্রাচীন অতীতে, আর একটি বিপজ্জনক বর্তমান। রসায়নের প্রতিশ্রুতি। ডক নাদির আল খালিল ছিলেন একজন ব্যক্তি, যিনি প্রাচীন বিশ্বের রহস্যের প্রতি অসীম কৌতূহলে পূর্ণ ছিলেন, একজন রসায়নবিদ যিনি তার ঐতিহাসিক রসায়নের গবেষণার জন্য একাডেমিক সেলে পরিচিত ছিলেন। তবে তার খ্যাতি কেবল তার কঠোর বৈজ্ঞানিক পদ্ধতিগুলির জন্য বা প্রকাশিত তত্ত্বগুলির জন্য ছিল না, এটি ছিল তার অমরত্ব অর্জনের জন্য সেই কিংবদন্তি, জীবনের এলিক্সির প্রতি অদম্য আসক্তির জন্য। এটি শুরু হয়েছিল কায়রো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে একটি প্রাচীন পাণ্ডুলিপি আবিষ্কারের মাধ্যমে। ভঙ্গুর পৃষ্ঠা, যা বয়সের কারণে হলুদ হয়ে গিয়েছিল, মিনাহেত নামক একজন রসায়নবিদের জীবন বৃত্তান্ত লিখে রেখেছিল, যিনি ক্লিওপেট্রার সময়কালে ছিলেন। পাণ্ডুলিপিটি বলা হয়েছিল যে এটি এলিক্সির সূত্র ধারণ করে, একটি গোপন রহস্য যা শতাব্দী জুড়ে বিদ্বানদের কাছে অজানা ছিল। কিংবদন্তি অনুসারে মিনাহেত এই সূত্রটি পরিপূর্ণ করেছিলেন, কিন্তু কিছুদিন পর নিখোঁজ হয়ে যান, শুধুমাত্র রহস্যময় নোট, অদ্ভুত চিহ্ন এবং আলেকজান্দ্রিয়ার সমাধির গভীরে লুকানো একটি ধাঁধাপূর্ণ মানচিত্র রেখে গিয়েছিলেন। নাদির অবিলম্বে মুগ্ধ হলেন। তার বৈজ্ঞানিক মন, যা সবসময় প্রমাণ এবং উত্তর খুঁজছিল, জীবনের এলিক্সির প্রতিশ্রুতির প্রতি অগ্রাহ্য করতে পারছিল না। তিনি বছর জুড়ে মিনাহেতের নোটগুলি অধ্যয়ন করলেন, বিরলতম উপাদান সংগ্রহ করতে লাগলেন এবং প্রাচীন রসায়নের গোপন পাণ্ডুলিপি অধ্যয়ন করতে শুরু করলেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছেছে। প্রতিটি সূত্র তাকে চূড়ান্ত উন্মোচনের দিকে আরও কাছাকাছি নিয়ে গিয়েছিল, কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে বিপদও বাড়ছিল। নাদির একা ছিলেন না এই অনুসন্ধানে। তিনি শীঘ্রই জানতে পারলেন যে অন্যরা, আরও গোপনীয় এবং অনেক বেশি বিপজ্জনক, মিনাহেতের পথ অনুসরণ করছিলেন বহু আগে থেকেই। একটি ছায়াময় সংস্থা, যাদের নাম এটার্নাল ফ্লেমের আদেশ, শতাব্দী ধরে এলিক্সির সন্ধানে ছিল। তাদের সদস্যরা শক্তিশালী, প্রভাবশালী ব্যক্তি, যারা দানশীলতা এবং একাডেমিয়ার আড়ালে নিজেদের লুকিয়ে রাখে, পৃথিবী জুড়ে ঘটনা প্রবাহ পরিচালনা করছিল তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিলের জন্য। তারা কেবল অমরত্বের প্রতি আগ্রহী ছিল না, তারা ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং এলিক্সির মাধ্যমে ইতিহাসের গতিপথকে নিজের ইচ্ছায় পরিচালনা করতে চেয়েছিল। বিপদের পরিমাণ বাড়ার পরও নাদির থামতে পারেননি। এলিক্সির মাধুর্য, চিরন্তন জীবনের প্রতিশ্রুতি, তাকে গ্রাস করেছিল। এটি ছিল এমন একটি প্রলুব্ধকরণ যা সে অগ্রাহ্য করতে পারছিল না। প্রাচীন ধ্বংসাবশেষে সূত্র অনুসরণ করার সময়, রসায়নবিদের চিহ্নগুলো বিশ্লেষণ করার সময়, এবং মানব ইতিহাসের সবচেয়ে বিরল উপাদান সংগ্রহ করার সময়, তিনি আবিষ্কার করলেন যে এলিক্সির রহস্য কেবল একটি মিশ্রণ ছিল না। এটি ছিল একটি চাবি যা প্রাচীন শক্তির দিকে নিয়ে যেতে পারে, শক্তি যা জীবন এবং মৃত্যু ছাড়িয়ে যেতে পারে। কিন্তু যতই নাদির এলিক্সির কাছে এগিয়ে যাচ্ছিলেন, ততই তার জীবন এলোমেলো হতে শুরু করেছিল। এটার্নাল ফ্লেমের আদেশ তাকে আবিষ্কার করেছিল। তাদের এজেন্টরা, যাদের মুখোশ ছিল বিদ্বান এবং দানশীলদের মতো, তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল, সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন সে চূড়ান্ত রহস্য উন্মোচন করবে। তারা কোনো কিছুতেই থামবে না এলিক্সির জন্য, এবং তারা যে কোনো ব্যক্তি মেরে ফেলতে প্রস্তুত ছিল যারা তাদের পথ আটকে দিত। নাদিরের আসক্তি তার বিচারবুদ্ধিকে অস্পষ্ট করে ফেলেছিল। সেই এক সময়ের যুক্তিবাদী রসায়নবিদ নিজেকে অলৌকিক জগতে টেনে নিয়ে গিয়েছিলেন,
বিশ্বাস করতে শুরু করেছিলেন যে এলিক্সি কেবল অমরত্বই প্রদান করবে না, বরং এটি মানুষের আত্মার ভিতরে লুকানো ক্ষমতাগুলিকে উন্মোচিত করতে পারে। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি সেই ব্যক্তি যাকে এই শক্তি ধারণ করার জন্য নির্বাচিত করা হয়েছে, যে ইতিহাসের গতিপথ পরিবর্তন করবে। কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে তিনি বাস্তবতার থেকে আরও দূরে সরে যাচ্ছিলেন, প্রাচীন আচার অনুষ্ঠান এবং বিপজ্জনক জোটগুলির জালে আটকে যাচ্ছিলেন। তার পাগলামির পতন আরও স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি ইসাবেলা নামক এক রহস্যময় মহিলার সাথে পরিচিত হন, যার এলিক্সির সাথে সম্পর্ক আরও গভীর ছিল, যা সে কল্পনাও করতে পারেনি। ইসাবেলা, যিনি রহস্যে আবৃত এক ব্যক্তিত্ব, দাবি করেছিলেন যে তিনি তার জীবনের বেশিরভাগ সময় এলিক্সির সন্ধান করেছিলেন। তিনি মনে হচ্ছিলেন যে প্রাচীন রসায়নবিদ্যার বিষয়ে সবথেকে বেশি জানেন, এবং নাদির তাকে বিশ্বাস করতে পারেনি, সম্ভবত কারণ তিনি নিজেও অমরত্বের প্রতি আকৃষ্ট ছিলেন। তবে যখন তাদের সম্পর্ক বৃদ্ধি পেতে থাকে, নাদির সন্দেহ করতে শুরু করেন যে ইসাবেলার প্রকৃত উদ্দেশ্য তার নিজস্ব উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। কি তিনি একজন প্রতিদ্বন্দ্বী, এটার্নাল ফ্লেমের আদেশের সদস্য, নাকি আরও বিপজ্জনক কেউ যাকে তাকে একটি ফাঁদে ফেলার জন্য পাঠানো হয়েছে? যতই নাদির এবং ইসাবেলার সম্পর্ক গভীর হয়, পাজলের চূড়ান্ত টুকরা একে একে পরিপূর্ণ হতে থাকে। মিনাহেতের পাণ্ডুলিপি থেকে পাওয়া মানচিত্র তাদের আলেকজান্দ্রিয়ার সড়কের নিচে একটি ভোলা সমাধিতে নিয়ে যায়, যেখানে তারা একটি প্রাচীন কক্ষ আবিষ্কার করে, যা রসায়নের চিহ্নে পূর্ণ, এবং সেখানে তাদের সামনে এলিক্সি ছিল। তবে এলিক্সির সামনে দাঁড়িয়ে নাদির বুঝতে পারল যে এটি কেবল চিরকাল বাঁচার বিষয় ছিল না, এটি ছিল সময় এবং বাস্তবতার বুননকে পরিবর্তন করার শক্তি। এলিক্সি প্রকৃতপক্ষে প্রকৃতির নিয়মকে বাঁকানোর ক্ষমতা ধারণ করত, জীবন এবং মৃত্যুর অবিরাম চক্র তৈরি করতে পারত, কিন্তু তার জন্য একটি মূল্য ছিল। অমরত্বের দাম কেবল চিরকাল বাঁচা ছিল না, এটি ছিল সময়ের গতিপথ নিয়ন্ত্রণ করার বিষয়। কক্ষটি যেন বিকৃত হতে শুরু করল যখন নাদির এলিক্সির শক্তির ভার অনুভব করল তার হাতে। তার চারপাশে বাতাসে বিদ্যুতের ঝাঁকুনি অনুভূত হতে লাগল, এবং সে বুঝতে পারল যে এলিক্সি পান করলে কেবল অমরত্বই পাবেন না, এটি তাকে সমস্ত জীবনের নিয়ন্ত্রণ, ভাগ্যের সুতাগুলি মোচড়ানোর ক্ষমতা দেবে। তবে এই শক্তির সাথে একটি ভীতিপ্রদ সত্য ছিল, এলিক্সি একটি অন্ধকার দিক ছিল। এটি ঈশ্বরদের শক্তি রক্ষা করার জন্য তৈরি হয়েছিল, তাদের পৃথিবীতে আধিপত্য প্রতিষ্ঠা করতে। তবে যত জীবন এটি রক্ষা করত, তত জীবন বিপন্ন হতো, এবং জীবন এবং মৃত্যুর চক্র চিরকাল বিঘ্নিত হতো। সেই মুহূর্তে নাদির চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি হলেন, এলিক্সি পান করবেন এবং অমর শাসক হবেন সমস্ত ধ্বংসাত্মক শক্তির সাথে, নাকি এটি ধ্বংস করবেন এবং পৃথিবীকে মুক্তি দেবেন সেই অভিশাপ থেকে। তবে যখন তিনি তার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, ইসাবেলা তার প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করলেন। তিনিও শতাব্দী ধরে এলিক্সির সন্ধানে ছিলেন, এটি রাখতে না, বরং ধ্বংস করতে, বিশ্বাস করে যে এটি ছিল একমাত্র উপায় প্রাচীন শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। তবে ইসাবেলার প্রতিশোধের ইচ্ছা এবং তার ব্যক্তিগত শক্তির তৃষ্ণা নাদিরকে তার প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দিহান করেছিল। যখন নাদির এবং ইসাবেলা প্রাচীন সমাধিতে মুখোমুখি হন, এলিক্সির মাঝে দেয়ালগুলি ভেঙে পড়তে শুরু করে। এটার্নাল ফ্লেমের আদেশ, শেষ যুদ্ধে এলিক্সি নিজেদের দখলে নিতে একটি চূড়ান্ত আক্রমণ শুরু করেছিল। নাদির এবং ইসাবেলা সময়ের সাথে দৌড়াচ্ছিল, কেবল এলিক্সির নিয়ন্ত্রণের জন্য নয়, বরং মানবজাতির ভবিষ্যতের জন্য যুদ্ধ করছিল। যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে যখন নাদির এলিক্সি তার হাতে ধরেছিলেন, তাকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি পৃথিবীর অমর শাসক হয়ে উঠবেন, নাকি এলিক্সি ধ্বংস করবেন, লোভ, ক্ষমতা এবং মৃত্যুর চক্রকে শেষ করবেন। পৃথিবী এবং তার আত্মার ভবিষ্যৎ ঝুলেছিল এক লাইনেই। ঈশ্বরেরা আমাদের মধ্যে হাঁটছেন। মিশরের প্রাচীন ঈশ্বরেরা বহু আগেই মিথে পরিণত হয়েছিল। অথবা মানবতা তেমনটি ভাবেছিল। রা, আইসিস এবং ওসিরিসের জন্য নির্মিত বিশাল মন্দিরগুলি ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের একসময়কার মহিমান্বিত মূর্তিগুলি ধুলিতে পরিণত হয়েছিল। তবে তাদের শক্তি, যা সময়ের স্তরে স্তরে লুকানো ছিল, কখনোই পুরোপুরি হারিয়ে যায়নি। হাজার হাজার বছর ধরে ঈশ্বরেরা ঘুমিয়েছিল, আকাশে বন্দী, মানবতার উত্থান পতন দেখছিল, সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল যখন তারা পৃথিবীতে ফিরে আসবে এবং যা তাদের এককালের ছিল তা পুনরুদ্ধার করবে। এটি শুরু হয়েছিল এক অদ্ভুত ঘটনার মাধ্যমে, প্রাকৃতিক দুর্যোগ, ব্যাখ্যাতীত ঘটনা, এবং একটি রহস্যময় স্বপ্নের সিরিজ যা আমিনা খালিদ নামক একজন মিশরবিদকে পীড়িত করছিল, যার নিজেরও একটি প্রাচীন রক্তবংশ ছিল। আমিনা সবসময় বিশ্বাস করেছিল যে তার প্রাচীন মিশরের অধ্যয়ন কেবল একাডেমিক, যতক্ষণ না তিনি প্রাচীন ঈশ্বরদের জীবন্ত স্বপ্ন দেখতে শুরু করেন। রা, সূর্য দেবতা, তার সোনালী রথে শূন্যে উড্ডয়নরত, আইসিস, জাদু ও চিকিৎসার দেবী, তার শক্তিশালী মন্ত্রগুলি প্রয়োগ করছেন, এবং অসিরিস, যার চোখের মধ্যে একটি অদ্ভুত, অতি পৃথিবী আলো ছিল। এই স্বপ্নগুলি কেবল দৃষ্টি নয়, এগুলি যেন স্মৃতি ছিল, মনে হচ্ছিল যেন তিনি অন্য কোনো জীবনে এই ঈশ্বরদের জানতেন। যতই তিনি প্রাচীন পাণ্ডুলিপি ও নিদর্শনগুলি গভীরভাবে অধ্যয়ন করতে থাকলেন, ততই আমিনা আবিষ্কার করলেন একটি হারিয়ে যাওয়া ভবিষ্যদ্বাণী, যা ঈশ্বরদের ফিরে আসার কথা বলেছিল,
তারা আবার পৃথিবীতে মানুষের রূপে ফিরে আসবে, শাসন করতে এবং পথ প্রদর্শন করতে। ভবিষ্যদ্বাণীটি স্পষ্ট ছিল, ঈশ্বরেরা আর দূরবর্তী, অদৃশ্য শক্তি হিসেবে ফিরে আসবে না। না, তারা আবার পৃথিবীতে হাঁটবে, মানবদেহে আবির্ভূত হবে। এবং যখন তারা আসবে, তারা সভ্যতার সত্তাকে নতুন করে গড়বে। আমিনার আকর্ষণ শীঘ্রই আতঙ্কে পরিণত হল যখন তিনি জানতে পারলেন যে ঈশ্বরেরা কেবল ফিরে আসছে না, তারা ইতিমধ্যে এখানে ছিল। ছদ্মবেশী সাধারণ মানুষ হিসেবে ঈশ্বরেরা বহু দশক ধরে মানুষের মধ্যে বাস করছিল, ইতিহাসের গতিপথ নিঃশব্দে পরিবর্তন করছিল, পৃথিবী জুড়ে ঘটনার ধারাকে সূক্ষ্মভাবে প্রভাবিত করছিল, এবং মানবজাতি যখন বিশৃঙ্খল হয়ে উঠছিল তখন তা দেখছিল। প্রতিটি ঈশ্বর একটি মানবের দেহে বসবাস করতে সক্ষম হয়েছিল, যেখানে তারা তাদের আত্মা এবং শক্তি স্থানান্তর করতে পারত। কিন্তু এই প্রক্রিয়া ছিল সূক্ষ্ম। দেহটি ছিল একটি নিখুঁত আবাস, এমন একজন মানুষ যার শারীরিক ও আধ্যাত্মিক শক্তি ঈশ্বরের অমিত শক্তি ধারণ করতে পারত। প্রথম সংকেতটি এসেছিল যখন আমিনার পথ এথান কোলের সঙ্গে মিলেছিল, একজন উজ্জ্বল কিন্তু অদ্ভুত বিলিয়নিয়ার এবং দাতা যিনি বিশ্বব্যাপী প্রত্নতাত্ত্বিক অভিযানগুলির অর্থায়ন করেছিলেন। তার প্রাচীন মিশরের প্রতি আসক্তি ছিল প্রসিদ্ধ, কিন্তু তাদের পথ যখন এক সম্মেলনে মিশরীয় ইতিহাসের উপর মিলেছিল, আমিনা তখন লক্ষ্য করলেন কিছু অস্বাভাবিক। এথানের তীক্ষ্ণ চোখের মধ্যে অস্বাভাবিক শক্তি ছিল, এবং তার প্রাচীন মিশরীয় আচার অনুষ্ঠানের জ্ঞান, যা কোনো গবেষকের ধারণার বাইরে ছিল অসাধারণ এবং নির্দিষ্ট। তিনি যেন সেই প্রাচীন যুগে বেঁচেছিলেন, মিশরের মহৎ রাজাদের মহানুভবতা প্রত্যক্ষ করেছিলেন। আমিনা তার প্রতি আকৃষ্ট হয়েছিল, তার বৈজ্ঞানিক মন তীব্রভাবে চেষ্টা করছিল তাকে ব্যাখ্যা করতে। কিন্তু আমিনা জানত না যে এথান ছিলেন রায়ের পুনর্জন্ম, সূর্য দেবতা, এখন মানবের মধ্যে হাঁকছেন পৃথিবীকে তার অধিকার পুনরুদ্ধার করতে। তার শক্তি প্রতিদিন বাড়ছিল, এবং শীঘ্রই সে তার প্রকৃত রূপ পৃথিবীর সামনে তুলে ধরতে প্রস্তুত হবে। কিন্তু এথান একা ছিলেন না। ইসাবেলা মার্লো, একজন প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক এবং আমিনার প্রতিদ্বন্দ্বী, সে নিজেরাও ঈশ্বরদের ফিরে আসার রহস্য অনুসন্ধান করছিল। আমিনা জানতেন না যে ইসাবেলা ছিলেন আইসিসের মানব আবাস, যিনি জাদু ও মাতৃত্বের দেবী। ইসাবেলা চুপচাপ ঘটনাগুলি পরিচালনা করছিল, অস্থিরতা এবং বিশৃঙ্খলা তৈরি করছিল গবেষণা জগতে, এবং গোপনে শক্তিশালী রাজনৈতিক নেতাদের সাথে হাত মেলাচ্ছিল। তিনি মিশরবিদ্যায় একজন দাতা হিসেবে পরিচিত, কিন্তু আসলে তিনি ঈশ্বরদের জন্য তাদের ক্ষমতা ফিরিয়ে আনতে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করছিলেন। যতই আমিনা পাজলটি সমাধান করতে থাকছিলেন, ততই তিনি বুঝতে পারলেন যে ঈশ্বরদের ফিরে আসা একটি দয়ালু ঘটনা নয়। তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল অনেক অন্ধকার। তারা মানবজাতিকে শাসন করতে চায়, তাদের দৈবিক শক্তি ব্যবহার করে পৃথিবীর শাসকদের নিয়ন্ত্রণ করতে, যুদ্ধ এবং বিভাজন সৃষ্টি করতে, যাতে তারা সর্বদা নিজেদের ক্ষমতায় অধিকারী থাকে। কিন্তু এক ঈশ্বর ছিলেন যিনি এই পরিকল্পনাটি পুরোপুরি গ্রহণ করেননি, ইমহোটেপ, যিনি একসময় অসিরিসের প্রধান পুরোহিত ছিলেন, যার আত্মা শতাব্দী ধরে এক মানবদেহে আটকে ছিল। ইমহোটেপ বুঝতে পেরেছিলেন ঈশ্বরদের ফিরে আসার বিপদ। তার মূল লক্ষ্য ছিল মানবজাতিকে তাদের স্বৈরাচারী শাসনের থেকে রক্ষা করা, এবং তিনি অপেক্ষা করছিলেন সঠিক মুহূর্তটির জন্য যাতে তিনি তাদের পরিকল্পনা থামাতে পারেন। ইমহোটেপ গোপনে থেকেছিলেন, আধুনিক বিশ্বের অধীনস্থ নেটওয়ার্কে লুকিয়েছিলেন, এমন সহযোগী খুঁজছিলেন যারা ঈশ্বরদের পরিকল্পনা বাধাগ্রস্ত করতে সাহায্য করতে পারে। যখন আমিনা অবশেষে ইমহোটেপের সাথে দেখা করলেন, তিনি তার শান্ত উপস্থিতি অনুভব করেছিলেন। তিনি ধাঁধার মতো কথা বলতেন, তার কথা ছিল প্রাচীন জ্ঞান ও গোপন সতর্কতার সঙ্গে পূর্ণ। তিনি তাকে প্রকাশ করলেন যে আমিনা শুধুমাত্র একজন গবেষক নন, তিনি সেই প্রাচীন রক্তবংশের অংশ, যারা একসময় ঈশ্বরদের সেবা করেছিলেন। তার পূর্বপুরুষরা জানত ঈশ্বরদের ফিরে আসার সত্য এবং তারা শপথ নিয়েছিল যে, যদি ঈশ্বররা কখনও পৃথিবীতে ফিরে আসে, তবে তারা তাদের থামাবে। ইমহোটেপের বার্তা ছিল স্পষ্ট, আমিনা ছিল মানবজাতির শেষ আশা। তাকে ঈশ্বরদের ক্ষমতা পূর্ণরূপে প্রকাশিত হতে দেওয়া যাবে না। কিন্তু তিনি একা এটি করতে পারবেন না। এথান এখন রায়ের আত্মায় পূর্ণ, ইতিমধ্যেই বিশ্ব নেতাদের প্রভাবিত করতে শুরু করেছেন, তার কর্মকাণ্ড পৃথিবীকে যুদ্ধ ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। ইসাবেলা, আইসিস হিসেবে, ইতিমধ্যেই একটি নেটওয়ার্ক তৈরি করতে শুরু করেছেন, যারা শুধুমাত্র ঈশ্বরদের প্রতি আনুগত্য করবে। এবং অসিরিস, যিনি মধ্যপ্রাচ্যে একজন রহস্যময় রাজনৈতিক নেতার রূপে আবির্ভূত হয়েছেন, শান্তভাবে পৃথিবীকে একত্রিত করার চেষ্টা করছেন। এখন আমিনা নিজেকে এক প্রাচীন যুদ্ধে জড়িয়ে পড়তে দেখছিলেন, ঈশ্বরদের বিরুদ্ধে মানুষের যুদ্ধ। তাকে সিদ্ধান্ত নিতে হবে, তার পূর্বপুরুষদের ঐতিহ্য গ্রহণ করে ইমহোটেপের সাথে ঈশ্বরদের শক্তি রোধ করতে লড়াই করবেন, না তাদের শাসন মেনে নিয়ে পৃথিবীর শীর্ষে তাদের অবস্থা গ্রহণ করবেন। বিশ্বের ভাগ্য এখন তার হাতে। ঈশ্বররা একটি চূড়ান্ত সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছেন, যা পৃথিবীকে চিরকাল পরিবর্তন করে দেবে। আমিনা কেবল ঈশ্বরদের সাথে দাঁড়িয়ে থাকতে পারবেন, যারা অগণিত শক্তির ভবিষ্যৎ প্রস্তাব করেছে, না তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, জানিয়ে যে তার সিদ্ধান্তে সবকিছু হারানোর আশঙ্কা রয়েছে। কিন্তু এক প্রশ্ন রয়ে গেল,
আমি নাকি সত্যি ঈশ্বরদের শক্তি ধারণ করার জন্য প্রস্তুত, নাকি তিনি তাদের চিরতরে থামানোর চাবি? রোসেটা স্টোনের রহস্য। দ্য এলিয়াস রোমানো সবসময়ই প্রাচীন বিশ্বের গোপন ভাষাগুলির ডেসেফ্রাইং এ নিজেকে গর্বিত করেছেন। একজন উজ্জ্বল ভাষাবিদ, যিনি মৃত ভাষাগুলির প্রতি অতিরিক্ত আগ্রহী, এলিয়াস বছরের পর বছর ধরে অজানা উপভাষায় পাঠ্যপুস্তক অধ্যয়ন করেছেন, সুমেরিয়ান থেকে প্রাচীন গ্রিক পর্যন্ত। তবে তার সাফল্যের পরেও একটি রহস্য তাকে পরাজিত করেছিল, রোসেটা স্টোনের একটি ধাঁধা, যা একসময় প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফের কোড ভাঙতে সাহায্য করেছিল। 1799 সালে প্রথম রোসেটা স্টোন আবিষ্কৃত হওয়ার পর 2 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। এর ত্রিভাষিক খোদাইয়ের মাধ্যমে পণ্ডিতরা মিশরের হারিয়ে যাওয়া ভাষার কোড ভেঙে ফেলেছিল। কিন্তু এলিয়াস বিশ্বাস করেছিল যে রোসেটা স্টোনে আরও কিছু লুকানো ছিল। এটির পরিচিত অনুবাদের নিচে একটি গোপন বার্তা ছিল, একটি বার্তা যা ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছিল, এমন একটি বার্তা যা মানবতার প্রাচীন মিশর সম্পর্কে জানা সমস্ত ধারণা পরিবর্তন করতে পারত। তার আসক্তি শুরু হয় যখন তিনি প্রাচীন মিশরীয় একটি পাণ্ডুলিপিতে রোসেটা স্টোনের একটি অজানা উল্লেখ খুঁজে পান, এমন একটি উল্লেখ যা ইঙ্গিত করেছিল যে এর খোদাইয়ে শুধুমাত্র একটি সাধারণ অনুবাদ নয়, বরং একটি গোপন বার্তা লুকানো ছিল। পাণ্ডুলিপিটি বলছিল, রোসেটা স্টোনটি তৈরি হয়েছিল শুধুমাত্র ভাষা অনুবাদ করতে নয়, বরং একটি গোপন সংকেত পেশ করার জন্য, একটি গোপন ভবিষ্যদ্বাণী যা একটি প্রাচীন শক্তিশালী বস্তু উদ্ঘাটন করবে। এলিয়াস ব্রিটিশ মিউজিয়ামে দিনরাত এক করে রোসেটা স্টোনের খোদাই বিশ্লেষণ করতে থাকেন। তার চোখ ঝাপসা হয়ে গিয়েছিল, এবং তার মন দ্রুত গতিতে চলছিল যখন তিনি কিছু অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করেন, যা অন্যরা মিস করেছিল, খোদাইয়ের ক্ষুদ্র ত্রুটিগুলি, কিছু অদ্ভুত চিহ্ন যা পরিচিত অনুবাদের সাথে পুরোপুরি মেলে না। প্রথম কয়েকদিন ছিল হতাশাজনক, তবে তারপর একসময় তার মনে কিছুটা বোধোদয় হতে শুরু করল। চিহ্নগুলি শুধুমাত্র একটি ভাষা নয়, তারা একটি মানচিত্র, একটি গাইড যা মিশরের কোথাও একটি অজানা সমাধির দিকে নিয়ে যায়, একটি সমাধি যা একটি হারিয়ে যাওয়া রাজবংশের ফারাওদের রহস্য ধারণ করে। এলিয়াস যতই খুঁতখুঁতভাবে বিশ্লেষণ করতে থাকে, ততই সে বুঝতে পারে যে এই গোপনীয়তা শুধু একটি সাধারণ ধন অনুসন্ধান নয়। এটি ছিল একটি অস্ত্রের মানচিত্র, একটি অস্ত্র যা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে সক্ষম ছিল। রোসেটা স্টোনটি গোপন রাখা হয়েছিল কারণ প্রাচীন মিশরীয়রা একটি ভয়ঙ্কর গোপনীয়তা তৈরি করেছিল, যা ভুল হাতে পড়লে বিপদ ডেকে আনতে পারত। এলিয়াস একটা ছিলেন না। তার কাজটি একটি ছায়াময় সংগঠন, দ্য অর্ডার অফ দ্য স্কেলস এর দৃষ্টি আকর্ষণ করেছিল, যারা প্রাচীন মিশরীয় রহস্য উদ্ঘাটনে এবং সেগুলি ব্যবহার করে আধুনিক বিশ্বের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আগ্রহী ছিল। সংগঠনটি শতাব্দী ধরে সেই বস্তুটি খুঁজছিল, এবং এখন তারা এলিয়াসকে লক্ষ্য করছিল। প্রথম দিকে এলিয়াস সম্পূর্ণরূপে অবগত ছিলেন না অর্ডার এর প্রভাব সম্পর্কে। তারা ছায়ায় কাজ করছিল, গোপনে সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং সেই গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে দড়ি টানছিল যেগুলি এলিয়াস খুব ভালোবাসতেন। তবে যখন তার গবেষণা আরও গভীরে যেতে শুরু করল, তখন এলিয়াস কৃত্রিক বার্তা পেতে শুরু করল, হুমকির চিঠি, অদ্ভুত ফোন কল, এবং অবশেষে তার জীবন নেয়ার চেষ্টা। কেউ তাকে থামাতে চেয়েছিল। জীবনের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য এলিয়াস তার সহকর্মী লীলা হান্টারের কাছে সাহায্য চেয়েছিলেন, যিনি প্রাচীন মিশরীয় পুরাণের গভীর জ্ঞান রাখতেন এবং হারানো মন্দির আবিষ্কারের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। একসময় লীলা মিশরবিদ্যার দুনিয়ায় উঠতি তারকা ছিলেন, কিন্তু একটি বিতর্কিত খননের পর তার ক্যারিয়ার হঠাৎ থেমে যায়, যখন একটি ভুলে যাওয়া রানীর মৃতদেহ আবিষ্কৃত হয়েছিল। এখন তিনি ছায়ায় বাস করতেন, এবং তিনি অর্ডার অফ দ্য স্কেলস এর সম্পর্কে অনেক কিছু জানতেন যা তিনি স্বীকার করতে চাননি। তারা একসাথে কাজ শুরু করল রোসেটা স্টোনের গোপন কোডের গভীর মানে খুঁজে বের করতে। এলিয়াস আবিষ্কার করলেন যে এটি শুধুমাত্র একটি সাধারণ নিদর্শন নয়। এটি ছিল একটি প্রাচীন বস্তু, আই অফ হোরাস, যা মানবতার ভাগ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা ধারণ করেছিল। কিংবদন্তি বলে যে হোরাসের চোখটি ঈশ্বরদের দ্বারা তৈরি হয়েছিল, এবং ফারাওরা এটি মানুষের থেকে রক্ষা করার জন্য লুকিয়ে রেখেছিল। তবে এটি হাজার হাজার বছর ধরে হারিয়ে গিয়েছিল, এবং এর অবস্থান ছিল রোসেটা স্টোনের খোদাইয়ের মধ্যে। এলিয়াস এবং লীলার অনুসন্ধান তাদের মিশরের অন্তরে একটি অজানা সমাধির দিকে নিয়ে যায়, যা মরুভূমির বালি তলায় লুকানো ছিল। কিন্তু তারা একা ছিল না। অর্ডার অফ দ্য স্কেলস তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল, তাদের এজেন্টরা সবদিকে ঘিরে ফেলছিল। যখন তারা সমাধিতে পৌঁছল, তখন একটি মুখোশধারী চিত্র অর্ডারের সদস্য তাদের সামনে এসে দাঁড়াল। সে প্রকাশ করল যে হোরাসের চোখটি শুধুমাত্র একটি বস্তু নয়, এটি ছিল একটি অস্ত্র যা সময়, জীবন এবং মৃত্যুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখত। এবং এর পূর্ণ শক্তি উন্মোচনের চাবি ছিল রোসেটা স্টোনের গোপন খোদাইয়ের মধ্যে। সমাধিটি ছিল একটি প্রাচীন ফাঁদ, এবং যতই তারা গভীরে এগিয়ে যেতে থাকে, ততই এলিয়াস বুঝতে পারে যে এই বস্তুটি কেবল ইতিহাসকে পুনর্লিখন করতে পারে না, এটি বাস্তবতার বুননকেও পরিবর্তন করতে পারত। তবে এখানে একটি শর্ত ছিল, কেবলমাত্র সবচেয়ে বিশুদ্ধ হৃদয়ের ব্যক্তি এর শক্তি ধারণ করতে পারবে। যে কোনো ব্যক্তি যে এটি আত্মসাৎ করতে চেয়েছিল, তাদের আত্মা চিরকাল বস্তুটির মধ্যে বন্দী হয়ে যেত।
যখন তারা অবশেষে সেই কক্ষে পৌঁছায় যেখানে হোরাসের চোখটি লুকানো ছিল, এলিয়াস চূড়ান্ত সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছিলেন, তার শক্তি উন্মোচন করবেন এবং পৃথিবীকে বিশৃঙ্খলায় ডুবিয়ে দেবেন, না এই বস্তুটি ধ্বংস করবেন এবং এর গোপনীয়তাগুলি চিরকাল গোপন রাখবেন। কিন্তু ঠিক তখন একটি চমকদ মোড় এলিয়াসকে অবাক করে দেয়। লীলা, যে ছিল তার বিশ্বাসযোগ্য সঙ্গী, তার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে। সে আসলে অর্ডারের জন্য কাজ করছিল, এলিয়াসকে এই বস্তুটি খুঁজে বের করতে ম্যানিপুলেট করছিল। কিন্তু সে যখন তাকে প্রতারণা করল, তখন এলিয়াস বুঝতে পারল যে তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে তার নিজের নয়। সে নিজেও হোরাসের চোখের শক্তির জালে আটকা পড়েছিল। চূড়ান্ত মুহূর্তে, যখন অর্ডার তাদের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল এবং সময় শেষ হয়ে আসছিল, এলিয়াস তার সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে বস্তুটি ধ্বংস করে দিল, সমাধিটি বিশাল ধ্বংসে পরিণত হল। কিন্তু যখন ধুলো নামল এবং কক্ষটি নীরব হয়ে গেল, এলিয়াস বুঝতে পারল যে হোরাসের চোখ ধ্বংস হয়নি, এটি কেবল লুকিয়ে রাখা হয়েছিল, তার শক্তি এত বিশাল যে এটি পুরোপুরি মুছে ফেলা যায়নি। অর্ডার আপাত পরাজিত হলেও এলিয়াস এবং লীলা তাদের কাজ ফিরে শুরু করল, জানত যে রোসেটা স্টোনের রহস্য এখনও শেষ হয়নি। সত্য উন্মোচিত হয়েছে, তবে এর পূর্ণ গুরুত্ব বুঝতে এখনও অনেক সময় বাকি। প্রাচীন পুরোহিতার বিশ্বাসঘাতকতা। প্রাচীন মিশরের হৃদয়ে আইসিসের মন্দিরের উঁচু স্তম্ভগুলির নিচে উচ্চ পুরোহিতার নেফরা আলতার সামনে দাঁড়িয়েছিলেন, তার চোখ বন্ধ করে পবিত্র প্রার্থনা পাঠ করছিলেন। সূর্য অস্তমিত হচ্ছিল, মন্দিরের পবিত্র হলগুলির ওপর সোনালি আলো ছড়িয়ে পড়ছিল, রায়ের আশীর্বাদে দেয়ালগুলি উজ্জ্বল হচ্ছিল। কিন্তু নেফরার মন ছিল শান্ত নয়। একটি ভারী বোঝা তার হৃদয়ে চাপছিল, যা সে বহু বছর ধরে তার সহকর্মী পুরোহিতাদের কাছ থেকে গোপন রেখেছিল। সে সব সময় আইসিসের একটি বিশ্বস্ত সেবক ছিল, তার নিষ্ঠা কখনো কমেনি। কিন্তু এখন, যে ঈশ্বরদের সে এতদিন সেবা করেছিল, তারা একটি বলিদান চাইছিল, একটি বলিদান যা তার পুরো বিশ্বাস ভেঙে ফেলতে পারত। নেফরা কখনোই প্রেমে পড়ার আশা করেনি। একজন উচ্চ পুরোহিতা হিসেবে সে একটি পবিত্র শপথ নিয়েছিল যা তাকে সেলিবেসি বজায় রাখতে বাধ্য করেছিল, তাকে আইসিসের সেবা করতে এবং মন্দিরের পবিত্র আচার অনুষ্ঠান রক্ষা করতে। কিন্তু যখন আমন, একজন সাহসী এবং মহৎ যোদ্ধা, তার জীবনে প্রবেশ করল, সবকিছু বদলে গেল। তাদের সম্পর্ক ছিল অবিলম্বে এমন একটি বন্ধন যা তাদের বিশ্বের সীমানা ছুঁয়ে ফেলেছিল। আমন, যিনি উগ্র হলেও কোমল ছিলেন, তার অটুট সাহস এবং মিশরের প্রতি তার নিষ্ঠা দিয়ে নেফরার হৃদয় জয় করেছিলেন। তিনি ছিলেন একটি সম্মানজনক পুরুষ, রাজ্যটির রক্ষক। তার মধ্যে নেফরা সেই ধরনের ভালোবাসা পেয়েছিল যা সে কেবল পুরানো পাণ্ডুলিপিতে পড়েছিল। কিন্তু এই ভালোবাসার একটি ভয়ঙ্কর দাম ছিল। তার কক্ষে একা থাকাকালীন নেফরার কাছে একটি অরাকল আসেন, একটি প্রাচীন দৃষ্টি যা নিজেই দেবী আইসিস তাকে দিয়েছেন। সেই দৃষ্টি ছিল একটি সতর্কবার্তা, তাদের একটা মিশরকে ধ্বংস করে দেবে। ভবিষ্যদ্বাণীটি ছিল স্পষ্ট। যদি নেফরা এবং আমন একসঙ্গে থাকেন, তবে রাজ্যটি পতিত হবে। ঈশ্বরেরা বলেছেন, এবং তাদের কথা ছিল আইন। এই নিষিদ্ধ ভালোবাসা মিশরের তলানি ছিঁড়ে ফেলবে, পৃথিবী এবং তার জনগণের জন্য বিধ্বংসী হবে, যাদের সে প্রতিজ্ঞা করেছিল রক্ষা করতে। নেফরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। তার হৃদয় আমনের জন্য আকুল ছিল, তারা একসঙ্গে যেভাবে জীবন গড়ে তুলতে পারত, যেভাবে তারা সন্তান নিতে পারত, ভালোবাসা এবং আনন্দে ভরা একটি ভবিষ্যৎ। কিন্তু আইসিসের প্রতি তার কর্তব্য, ঈশ্বরদের প্রতি তার দায়বদ্ধতা এবং মিশরের জনগণের প্রতি তার দায়িত্ব তার আত্মাকে আরও ভারী করে তুলছিল। ঈশ্বরেরা তাকে একটি ঐশ্বরিক কাজ দিয়েছেন, রাজ্যকে যে কোনো মূল্যে রক্ষা করতে। এবং যদি এর মানে হয় সেই একমাত্র জিনিসটি ত্যাগ করা, যা সে সবচেয়ে বেশি ভালোবাসে, তবে সে তা করবে, বৃহত্তর মঙ্গলের জন্য। কিন্তু দিনগুলো চলার সাথে নেফরা আরও বেশি অনুভব করছিল যে তার সামনে একটি কঠিন সিদ্ধান্ত রয়েছে। আমনের ভালোবাসা তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছিল, এবং তার একসঙ্গে একটি ভবিষ্যৎ চাওয়ার ইচ্ছা ছিল যা সে সহ্য করতে পারছিল না। তিনি বিবাহ, সন্তান এবং তার পাশে মিশর শাসনের কথা বলতেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে রক্ষা করার এবং প্রতিটি যুদ্ধে তার পাশে দাঁড়ানোর। কিন্তু ঈশ্বরেরা তাদের নির্দেশ দিয়েছে, তাদের একত্রিত হওয়ার একমাত্র কাজ হবে মিশরের ভবিষ্যৎ ধ্বংস করা। একটি হতাশার মুহূর্তে নেফরা তার সবচেয়ে কাছের আত্মীয়, রাইয়া, একজন সহকর্মী পুরোহিতাকে ডেকে পাঠান, যিনি বহু বছর ধরে তার বোনের মতো ছিলেন। রাইয়া ছিল সবার মধ্যে যুক্তির একমাত্র কণ্ঠ, সে ছিল সেই যে নেফরাকে শান্তি ও পরামর্শ দিত যখন মন্দিরের দায়িত্বের চাপ অনেক বেশি হয়ে যেত। তবে রাইয়া, সেও তার নিজস্ব গোপনীয়তা রেখেছিল। যখন নেফরা রাইয়াকে তার ভালোবাসা এবং প্রাপ্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে জানায়, রাইয়ার চোখে অদ্ভুত এক দীপ্তি দেখা দেয়। তখন নেফরা লক্ষ্য করেন যে রাইয়ার আচরণে এক সূক্ষ্ম পরিবর্তন এসেছে, তার হাসি যেন জোর করে, তার কথা যেন কম এবং তীক্ষ্ণ। রাইয়া কিছু গোপন করছিল, যা নেফরা ঠিক বুঝে উঠতে পারছিল না। তুমি যদি উভয়ই পেতে পারো, কি হবে? রাইয়া বলল, তার কণ্ঠ মসৃণ ছিল।
তুমি যদি ভালোবাসা এবং কর্তব্যের মধ্যে কোনো একটি বেছে না নিতেই পারো। নেফরার কপাল চিন্তায় গম্ভীর হয়ে উঠল। তুমি কি বলতে চাও? রাইয়া আরও কাছে এসে দাঁড়াল, তার অভিব্যক্তি আরও তীব্র হয়ে উঠল। ঈশ্বরেরা তোমাকে একটি পছন্দ দিয়েছে, হ্যাঁ, তবে তারা সবকিছু নিয়ন্ত্রণ করে না। তোমারও শক্তি আছে, নেফরা, শক্তি যা তারা তোমার থেকে নিতে পারবে না। এটি ছিল প্রথমবার যখন নেফরার মনে সন্দেহের জন্ম নেয়। অন্য কোনো উপায় কি হতে পারে? ঈশ্বরেরা কি ভুল করতে পারেন? সে সব সময় তাদের দ্যুতি এবং ঈশ্বরীয় ইচ্ছায় বিশ্বাস করেছিল, কিন্তু রাইয়ার কথাগুলি তার মনে বিদ্রোহের বীজ রোপণ করল। যদি সে ঈশ্বরদের বিরুদ্ধে যায়, যদি সে আমনকে বেছে নেয়, ভালোবাসাকে বেছে নেয় এবং ভবিষ্যৎবাণী পরিবর্তন করার একটি উপায় খুঁজে বের করে, নেফরার সিদ্ধান্ত হয়ে গেল। সে ঈশ্বরদের বিরুদ্ধে যাবে এবং আমনের সাথে সে যে জীবন চেয়েছিল তা বাঁচবে। কিন্তু এতে সে অজ্ঞাতভাবে একটি ফাঁদে পড়ল। রাইয়া, মনে হয়, তাকে পুরোপুরি প্রতারিত করছিল। সপ্তাহ পরে, যখন নেফরা এবং আমন গোপনে মন্দির ছাড়ার এবং একসাথে জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন, ঈশ্বরেরা আঘাত হানে। একটি বিস্ময়কর বিশ্বাসঘাতকতায় রাইয়া তার প্রকৃত আনুগত্য প্রকাশ করল। সে শুধু আইসিসের এক বিশ্বস্ত সেবিকা ছিল না, সে ঈশ্বরদের সেবা করছিল। তার কাজ ছিল ভবিষ্যৎবাণীটি পূর্ণ করা। সে নেফরাকে প্ররোচিত করেছিল, তাকে সন্দেহে ফেলে দিয়েছিল এবং তাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে এটি রোধ করা সম্ভব। তবে রাইয়া ছিল সেই যে ভাগ্যের চাকাটি চালু করেছিল, নেফরাকে সেই পতনের দিকে পরিচালনা করেছিল যা সে প্রতিহত করতে শপ করেছিল। রাইয়ার বিশ্বাসঘাতকতা ছিল দ্রুত এবং নিষ্ঠুর। গভীর রাতে সে মন্দিরের রক্ষীদের নেফরা এবং আমনের কাছে নিয়ে যায়, তাদের পরিকল্পনা উন্মোচন করে উচ্চ পুরোহিতদের কাছে। প্রেমিকরা ধরা পড়ে এবং একটি ঈশ্বরীয় রোষের অঙ্গ হিসেবে তাদের দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। নেফরা, বেদনাহত এবং প্রতারিত, বাধ্য হয়েছিল দেখতে আমনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তার ভাগ্য চিরকাল রুদ্ধ। এবং নেফরা, তার শাস্তি ছিল মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। তাকে তার পুরোহিতার পদ থেকে অপসারিত করা হয়, মরুভূমিতে একা মরতে ফেলে দেওয়া হয়, ঈশ্বরদের কাছে ভুলে যাওয়া যারা তাকে এতদিন বিশ্বস্তভাবে সেবা করেছিল। তার শেষ মুহূর্তে নেফরা বুঝতে পারল রাইয়ার বিশ্বাসঘাতকতার প্রকৃত গভীরতা। কেবল ভালোবাসা নয়, এটি ছিল মিশরের আত্মা, যা এখন ভবিষ্যৎবাণীর সঙ্গে আবদ্ধ হয়ে গেছে, যা সবকিছু ধ্বংস করে ফেলবে। নেফরার আমনের প্রতি ভালোবাসা ছিল সেই স্পার্ক যা ভবিষ্যৎবাণীটি চালু করেছিল এবং ঈশ্বরদের বিরুদ্ধে গিয়ে সে নিজের ভাগ্য স্বাক্ষর করে ফেলেছিল। নেফরার জীবন যখন ফুরিয়ে আসছিল, তখন মিশরের বাতাস তার নাম ফিসফিস করছিল, একটি নাম যা কেবল সময়ের বালির মধ্যে স্মরণ করা হয়েছিল। কিন্তু রাইয়া, প্রকৃত বিশ্বাসঘাতক, মিশরের ভবিষ্যতে আরও অন্ধকার একটি ভূমিকা পালন করতে চলেছিল। কারণ তার বিশ্বাসঘাতকতায় সে কেবল নেফরা এবং আমনের ভালোবাসা ধ্বংস করেনি, সে মিশরের শেষ আশাকে ধ্বংস করেছিল, যাতে কখনোই ঈশ্বরদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়া সম্ভব না হয়। চূড়ান্ত উন্মোচন। বিশ্ব দীর্ঘকাল ধরে প্রাচীন পিরামিডগুলির রহস্যে মুগ্ধ ছিল। এই সুবিশাল স্মৃতিস্তম্ভগুলি যা সময়ের গতিকে অতিক্রম করে দাঁড়িয়ে আছে, একে একে সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী হিসেবে। শতাব্দী ধরে পণ্ডিত, অভিযাত্রী এবং ধনসন্ধানীরা এই পিরামিডগুলির উপর গবেষণা করে তাদের গোপনীয়তা উদ্ঘাটন করতে চেষ্টা করেছেন, কিন্তু সত্য সবসময় তাদের নাগালের বাইরে ছিল। সবচেয়ে গৃহীত ধারণা ছিল যে পিরামিডগুলি ছিল জটিল সমাধি, যা ফারাওদের এবং তাদের ধনসম্পদকে পরকালীন জীবনে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল। কিন্তু যদি এটি সম্পূর্ণ গল্প না হয়, যদি পিরামিডগুলি এমন কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি? আমিনা খালিদ, একজন উজ্জ্বল প্রত্নতাত্ত্বিক, যিনি প্রাচীন মিশরের অপ্রতিদ্বন্দ্বী জ্ঞান ধারণ করেন, তাঁর জীবন এই প্রাচীন আশ্চর্যগুলির অধ্যয়ন করতে কাটিয়েছেন। তবে যখন তার গবেষণা আরও গভীরে গেল, তখন তিনি প্রমাণ খুঁজে পেলেন যা ইঙ্গিত করছিল যে পিরামিডগুলি শুধু সমাধি ছিল না, এগুলি চাবি ছিল। একটি মহাকাব্যিক শক্তির চাবি যা হাজার হাজার বছর ধরে গোপন রাখা হয়েছিল, গিজা প্ল্যাটোর পাথরের মধ্যে শিলবদ্ধ ছিল। এটি ধীরে ধীরে এক টুকরো করে আবিষ্কৃত হয়েছিল। প্রাচীন পাণ্ডুলিপিগুলি, যেগুলি মূলধারার পণ্ডিতরা বহু বছর ধরে উপেক্ষা বা অগ্রাহ্য করেছিল, একটি গোপন কক্ষের কথা বলেছিল যা গ্রেট পিরামিডের গভীরে লুকানো ছিল। সেই কক্ষে শুধুমাত্র ফারাওয়ের সমাধি ছিল না, বরং কিছু অনেক বেশি অস্বাভাবিক, একটি বস্তু যা অন্য একটি মাত্রায় প্রবেশের পথ খুলতে সক্ষম ছিল। এটি কোন সাধারণ বস্তু ছিল না। বিশ্বাস করা হতো এটি ছিল হোরাসের চোখ, একটি প্রাচীন রেলিক যা সময়, স্থান এবং বাস্তবতার সূক্ষ্ম স্তরগুলোকে নিয়ন্ত্রণ করার শক্তি ধারণ করত। আমিনার পিরামিডের প্রতি আসক্তি তাকে এই মুহূর্তে নিয়ে এসেছে। সে গোপন মানচিত্র আবিষ্কার করেছে, কোড বিশ্লেষণ করেছে এবং প্রাচীন হায়ারোগ্লিফ এবং আকাশীয় সন্নিবেশগুলির মধ্যে সংযোগ স্থাপন করেছে। কিন্তু যতই সে আরও গভীরে অনুসন্ধান করতে থাকে, ততই সে বুঝতে পারে যে এই আবিষ্কার সবকিছু পরিবর্তন করে দেবে যা সে ইতিহাস সম্পর্কে জানত। পিরামিডগুলি কেবল সমাধি বা ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হয়নি।
এগুলি ছিল একটি মহাকাব্যিক সংকেত, এমন একটি গেটওয়ে যা মানবজ্ঞান থেকে অনেক উপরে কিছু খুলতে সক্ষম ছিল, এবং এই গেটওয়ে খোলার চাবি ছিল পিরামিডগুলির কাঠামোতেই লুকানো। এটি শুধু গ্রেট পিরামিডই নয় যা গোপনীয়তা ধারণ করেছিল। আমিনা শীঘ্রই আবিষ্কার করল যে গিজার 3টি পিরামিডের সবগুলোই এক বিশেষ নক্ষত্রমণ্ডলে সন্নিবেশিত ছিল যা ওরিয়ন কনস্টেলেশনকে প্রতিফলিত করেছিল, যা ছিল অসিরিসের মিথোলজিক্যাল বিশ্রামের স্থান। কিন্তু এটি কেবল নক্ষত্রমণ্ডল ছিল না যা চাবি ধারণ করেছিল। পিরামিডগুলির অভ্যন্তরীণ কক্ষ, গলির কোণাগুলি, ব্যবহৃত উপাদান, সবকিছুই মহাকাব্যিক শক্তি চ্যানেল করার জন্য সতর্কভাবে পরিকল্পনা করা হয়েছিল। পিরামিডগুলি শুধু একটি স্থাপত্যিক বিষয় ছিল না, তারা ছিল বিশাল শক্তির যন্ত্র, একটি শক্তি যা জেগে ওঠার জন্য অপেক্ষা করছিল। যতই আমিনা গ্রেট পিরামিডের গভীরে এগিয়ে যায়, ততই সে অনুভব করে যে তাকে একটি রহস্যময় শক্তি দ্বারা পথনির্দেশিত করা হচ্ছে, একটি প্রাচীন উপস্থিতি যা পাথরের মধ্য দিয়ে তাকে কথা বলতে চাচ্ছে। আমিনা বুঝতে পারে, এটি ছিল অসিরিসের আত্মা, পরকালের দেবতা, যার সত্তা হাজার হাজার বছর ধরে পিরামিডে বন্দী ছিল। অসিরিস জানতেন পিরামিডগুলির প্রকৃত উদ্দেশ্য, এবং তার আত্মা সেখানে আটকে ছিল, অপেক্ষা করছিল সঠিক ব্যক্তির জন্য, যে গোপন কক্ষটি খুলে দেবে এবং সেই প্রাচীন শক্তি মুক্তি দেবে। আমিনার যাত্রা আরও অন্ধকার দিকের দিকে মোড় নেয় যখন সে আবিষ্কার করে যে সে একমাত্র ব্যক্তি নয় যে পিরামিডের শক্তি খুঁজছে। সেত, ইতিহাসবিদ, যিনি তার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠেছিল, এবং অজান্তে একজন ব্যক্তি যার প্রাচীন মিশরের সাথে অনেক গভীর সম্পর্ক ছিল, তার নিজের উদ্দেশ্য ছিল পিরামিডগুলির গোপনীয়তা উন্মোচন করার জন্য। সেত শুধুমাত্র জ্ঞান চেয়েছিল না, তিনি অসিরিসের রক্তবীজের সাথে সংযুক্ত ছিলেন, একটি রাজকীয় পরিবারের সদস্য, যার উত্তরাধিকার ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। সেথের জন্য পিরামিডগুলি কেবল ক্ষমতার পথ ছিল না, এটি তার ঐতিহ্য পুনরুদ্ধারের একটি উপায় ছিল। তিনি ছিলেন অসিরিসের উত্তরাধিকারী, এবং তিনি এটি নিজের জন্য দাবি করার জন্য যা যা করতে হবে তা করতে প্রস্তুত ছিলেন। যতই আমিনা এবং সেথের পথ একত্রিত হতে থাকে, ততই পিরামিডের শক্তির প্রকৃত স্বরূপ পরিষ্কার হয়ে ওঠে। হোরাসের চোখ শুধুমাত্র একটি বস্তু ছিল না, এটি ছিল ঈশ্বরদের ক্ষমতার শারীরিক রূপ, যা সময় এবং স্থানকে নিয়ন্ত্রণ করত। যে কেউ হোরাসের চোখকে নিয়ন্ত্রণ করবে, সে বাস্তবতাকে পুনর্লিখন করতে সক্ষম হবে। এটি এমন একটি শক্তি ছিল যা একমাত্র একজন ব্যক্তির জন্য ধারণ করা সম্ভব ছিল না, এবং এর প্রভাব মানবজাতি রক্ষা করতে পারে অথবা তা ধ্বংস করতে পারে। তবে আমিনা জানত একটি জিনিস, পিরামিডের শক্তি কখনোই কোনো এক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়, এমনকি সেথের মতো একজনের কাছেও, যে বিশ্বাস করত তার ভাগ্য এটি ধারণ করা। একটি চূড়ান্ত মুখোমুখি, গ্রেট পিরামিডের অন্তরঙ্গ কক্ষে, আমিনা এবং সেথ মুখোমুখি হন সেই ভীতিপ্রদ সত্যের। পিরামিডগুলি কেবল ফারাওদের উত্তরাধিকার রক্ষার জন্য নির্মিত হয়নি, এগুলি ছিল একটি কারাগার, ঈশ্বরদের শক্তির জন্য একটি বন্দিশালা, যাতে এটি ভুল হাতে না পড়তে পারে। কিন্তু এখন হোরাসের চোখ তাদের হাতে, ঈশ্বরদের শক্তি মুক্তি পাওয়ার পথে। এবং একবার মুক্ত হলে আর ফিরে যাওয়ার পথ ছিল না। যখন সেথ হোরাসের চোখটি নিতে এগিয়ে যায়, আমিনা বুঝতে পারে যে তার একটি সিদ্ধান্ত নিতে হবে। সে কি সেথকে চোখটি নিয়ন্ত্রণ করতে দিবে, ঈশ্বরদের শক্তি উন্মোচন করতে এবং তাকে পৃথিবীকে তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী পুনর্লিখন করতে দেবেন, নাকি সে হোরাসের চোখটি ধ্বংস করবে, সেই প্রাচীন শক্তি চিরকালস্থ করে, জানিয়ে যে এটি তার সমস্ত পরিশ্রমের বিনিময়ে চিরতরে গোপন থাকবে। একটি ভারী হৃদয়ে আমিনা চূড়ান্ত ত্যাগ করল। সে হোরাসের চোখটি ধ্বংস করে দিল, কক্ষটি ধ্বংস হয়ে গেল, এবং পিরামিডের শক্তি আবার চিরকালস্থ হয়ে গেল। তবে যখন পাথরের দেয়ালগুলি তার চারপাশে বন্ধ হয়ে গেল, আমিনা বুঝতে পারল যে হোরাসের চোখ ধ্বংস করা কোনো সমাপ্তি ছিল না, এটি কেবল লুকিয়ে রাখা হয়েছিল, তার শক্তি এত বিশাল যে এটি পুরোপুরি মুছে ফেলা যায়নি। পিরামিডগুলি এখনও দাঁড়িয়েছিল, এবং ঈশ্বরদের রহস্য এখনও সময়ের বালির তলায় লুকানো ছিল। ঈশ্বরদের শক্তি কখনোই পুরোপুরি চলে যায়নি, এটি শুধুমাত্র অপেক্ষা করছিল পরবর্তী কাউকে খুঁজে বের করার জন্য যিনি এটি উন্মোচন করবে। শেষ মুহূর্তে, যখন পিরামিড ধ্বংস হয়ে গেল, এবং আমিনা তার চোখ আকাশে তাকালেন, তিনি বুঝতে পারলেন তার যাত্রার প্রকৃত অর্থ। পিরামিডগুলি কেবল সমাধি বা মন্দির ছিল না, তারা ছিল আরও কিছু, যা সময় এবং স্থান ছাপিয়ে গেছে। এবং যদিও হোরাসের চোখ ধ্বংস হয়ে গিয়েছিল, ঈশ্বরদের চক্র অবিরত চলতে থাকবে, তাদের গোপনীয়তা উন্মোচন করার জন্য পরবর্তী নির্বাচিত ব্যক্তির জন্য অপেক্ষা করে। তবে এখন আমিনা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে মানবজাতিকে ঈশ্বরদের শক্তি থেকে রক্ষা করেছে, কিন্তু তার জন্য মূল্য ছিল বড়। যতই মিশরের বালি বাতাসে ভেসে যাচ্ছিল, আমিনা জানত যে সত্যিকার চূড়ান্ত উন্মোচন কেবল শুরু হয়েছে।